যখন শিখছি তখন দেখতাম, আর ওনার চোখ না সব সময় থেকে আমার দিকে থাকতো। জোর করে উনি আমাকে কোলে নিত, জোর করে আদর করতে চাইতো, কিন্তু আমি না ওনাকে একদম সহ্য করতে পারতাম না। আর ওনাকে দেখলে আমার খুব বাবার কথা মনে পড়তো। তো এই কারণে আমি কখনো ওনার কাছেও যাইতাম না, কিন্তু উনি জোর করে করে আমাকে কোলে নিত আর জোর করে আদর করতে চাইতো। আর যখন বড় হয়েছি, যখন বুঝতে শিখছি, তখন দেখতাম কি যে আপনি আমার মাকে দূরে কোথাও পাঠিয়ে দিয়ে বা এ বাড়ি থেকে ও বাড়িতে কোনো একটা কাজের অজুহাত দিয়ে পাঠিয়ে দিয়ে উনি সবসময় আমার সাথে ফিজিক্যাল রিলেশন করতো, জোর জবরদস্তি করে। আর আমি যখন নিষেধ করতাম যে আমি মাকে বলে দেবো বা কাউকে বলে দেবো, তখন উনি আমাকে ভয় দেখাইতো যে তাহলে তোর মাকে আবার আমি ডিভোর্স দিয়ে দেবো, নাহলে তোর মাকে আমি মেরে ফেলবো। এটা নিয়ে সবসময় আমি আতঙ্কের ভিতর থাকতাম, যদি আমি আমার মাকে বলে দিই তাহলে আমার মাকে উনি ছেড়ে দিবে বা আমার মাকে উনি মেরে ফেলবে, এরকম ভয় দেখাইতো আমাকে। তাই এর জন্য আমি মাকেও বলতে পারতাম না, কাউকে বলতে পারতাম না, আর ওনাকে আমি নিষেধও করতে পারতাম না। প্রায় এরকম অনেকটা মাস কেটে গেছে যে উনি আমার সাথে শারীরিক সম্পর্ক করতো এরকম করে, কিন্তু কাউকে আমি কিছু বলতে পারতাম না। আর বাবার কাছে কখনো যাওয়ারও চেষ্টা করিনি, কিন্তু চেষ্টা করলে হয়তো বা কখনো যেতে পারতাম না। বললাম না যে একটা বন্দি কারাগারের ভিতরে উনি আটকে রেখেছে আমাদেরকে, এরকম। তো কখনো বাবার কাছেও যাইতে পারি নাই। তা দেখেন, আমি একটা মেয়ে মানুষ, এখন পর্যন্ত আমার বিয়ে হয়নি, সেই ছোট থেকে বড় হয়েছি, কিন্তু কষ্টই শুধু পাইছি। আসসালামু আলাইকুম, আমার নাম রেশমি, আমার দেশের বাড়ি কুষ্টিয়াতে। আমি আজকে আপনাদের সামনে আসছি আমার জীবনের কিছু সত্য কিছু কথা নিয়ে। অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন এবং আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আমার বাবা সামান্য একজন রিক্সা চালক ছিলেন। আমি আমার বাবার একমাত্রই মেয়ে ছিলাম। তো গ্রামের ভিতরে দেখা যায় আমার মা দেখতে অনেক সুন্দর ছিলেন। তো আমার বাবা রিক্সা চালিয়ে দৈনিক যা ইনকাম করতো, আমি, আমার মা, বাবা, আমরা তিনজনে অনেক হ্যাপি ছিলাম। এটা নিয়ে কখনো আমাদের মন খারাপ বা কোনো কিছু, বাবা যখন যেটা পারতো আমাকে আর আমার মাকে খুশি করার জন্য, যখন যেটা পারতো, আমরা না বললেও সে আমাদের জন্য অনেক কিছু করতো। তো যাই হোক না কেন, আমাদের দিনগুলো খুব ভালোই কাটছিল। আমি তখন ছোট ছিলাম, ছোট থাকলে অনেক কিছু বুঝতাম, একটু একটু আর কি বুঝতে শিখছি। তখন সব কিছুই বুঝতাম। আবার আমার পাশের আমার পাশের বাড়িতে বলতে পাশের গ্রামে আর কি আপনার মেম্বার ছিল, ওনার অনেক প্রচুর টাকা পয়সা ছিল। তো উনি আসতে যেতে সবসময় দেখতাম কি আমার মা যখন পানি নেওয়ার জন্য এ বাড়ি থেকে ও বাড়িতে যাইতো, হয়তো বা আসার পথে দেখা হইতো, মা তো আমাকে সব জায়গাতেই মা আমাকে নিয়ে যেত। তো দেখতাম তখন মাকে অনেক কথা বলতো, আবার মাকে দেখলে মুচকি মুচকি হাসতো। তখন তো আমি এতটা কিছু বুঝতাম না, ছোট তো, তখন বেশি বড় ছিলাম না, আমি তখন ছোট ছিলাম। তো দেখতাম এরকম করে খুব প্রভাবশালী, এক কথায় বলা যায় অনেক কিছু জোর করতো, জোর করে আমার মায়ের হাত ধরতো বা এরকম। আমি দেখতাম, দাঁড়িয়ে থাকতাম চুপ করে, কিন্তু কিছু বলতে পারতাম না। এরকম করে অনেক দিন চলে গেছে। পরবর্তীতে কি করলো, কথা আছে না যে মানুষ টাকার জোর কত দূর, অনেকে আজকাল আমরা কি করি জানেন, টাকার জোর দিয়ে অনেক কিছু করি। তো উনি সেটাই করলো আমার মায়ের সাথে। আমাদের সংসারটা ভালোই গেছিল, বাবা রিক্সা চালায়, তাতেও আমাদের কোনো আক্ষেপ ছিল না, কোনো কষ্ট ছিল না। কিন্তু উনি কি করলো, সেই সুখের সংসারটাকে সে ধ্বংস করে দিল। আমার মাকে আমার বাবার থেকে ডিভোর্স করে উনি আমাকে সহ আমার মাকে বিয়ে করে নিয়ে গেলেন ওনারই বাড়িতে। মাকে ও বাড়িতে থাকতে হচ্ছে, আমিও মায়ের সাথে থাকছি। মাঝে মধ্যে বাবার জন্য অনেক মন কাঁদতো, কিন্তু কখনো বাবাকে দেখতে পারতাম না, দেখতে আসতাম না, আসতে দিত না আমাকে কখনোই। এক কথা আমি এখন ওখানে বন্দি কারাগারের মতো বন্দি অবস্থায় থাকতে হচ্ছে, ওনারা যা বলতেছে তাই আমাকে করতে হচ্ছে। তো এরকম করে আমি আস্তে আস্তে আমি পড়াশোনা শুরু করি, আমি আস্তে আস্তে বড় হতে থাকি, অনেকটা বুঝতেও শিখছি। যখন শিখছি তখন দেখতাম, আর ওনার চোখ না সব সময় থেকে আমার দিকে থাকতো, জোর করে উনি আমাকে কোলে নিত, জোর করে আদর করতে চাইতো, কিন্তু আমি না ওনাকে একদম সহ্য করতে পারতাম না। আর ওনাকে দেখলে আমার খুব বাবার কথা মনে পড়তো। তো এই কারণে আমি কখনো ওনার কাছেও যাইতাম না, কিন্তু উনি জোর করে করে আমাকে কোলে নিত আর জোর করে আদর করতে চাইতো।
আর যখন বড় হয়েছি, যখন বুঝতে শিখছি, তখন দেখতাম কি যে আপনি মানে আমার মাকে দূরে কোথাও পাঠিয়ে দিয়ে বা এ বাড়ি থেকে ও বাড়িতে কোনো একটা কাজের অজুহাত দিয়ে পাঠিয়ে দিয়ে মানে উনি সবসময় আমার সাথে ফিজিক্যাল রিলেশন করতো, জোর জবরদস্তি করে। আর আমি যখন মানে নিষেধ করতাম যে আমি মাকে বলে দেবো বা কাউকে বলে দেবো, তখন উনি আমাকে ভয় দেখাইতো যে তাহলে তোর মাকে আবার আমি ডিভোর্স দিয়ে দেবো, নাহলে তোর মাকে আমি মেরে ফেলবো। মানে এটা নিয়ে সবসময় আমি আতঙ্কের ভিতরে থাকতাম, যদি আমি আমার মাকে বলে দিই তাহলে আমার মাকে উনি ছেড়ে দিবে বা আমার মাকে উনি মেরে ফেলবে, এরকম ভয় দেখাইতো আমাকে। তাই এর জন্য আমি মাকেও বলতে পারতাম না, কাউকে বলতে পারতাম না, আর ওনাকে আমি নিষেধও করতে পারতাম না। প্রায় এরকম অনেকটা মাস কেটে গেছে যে উনি আমার সাথে শারীরিক সম্পর্ক করতো এরকম করে, কিন্তু কাউকে আমি কিছু বলতে পারতাম না। আর বাবার কাছে কখনো যাওয়ারও চেষ্টা করিনি, কিন্তু চেষ্টা করলে হয়তো বা কখনো যেতে পারতাম না। বললাম না যে একটা বন্দি কারাগারের ভিতরে উনি আটকে রেখেছে আমাদেরকে, এরকম। তো কখনো বাবার কাছেও যাইতে পারি নাই। তা দেখেন, আমি একটা মেয়ে মানুষ, এখন পর্যন্ত আমার বিয়ে হয়নি, সেই ছোট থেকে বড় হয়েছি, কিন্তু কষ্টই শুধু পাইছি। তো আপনাদের কাছে একটা অনুরোধ, দেখেন এখন আমি কি করব, কোথায় যাব, এই পরিস্থিতি আমাকে কি করা উচিত? ওনাকে কি আমি মানে আইনের আওতায় নিব, নাকি ওনাকে আমি আমি নিজেও বলতে পারি না। অনেক সময় ইচ্ছা করে কি জানেন, যে ওকে যদি আমি নিজের হাতে হত্যা করতে পারতাম। তো আবার চিন্তা করি যে আমি মানে একটা পাপী লোককে মেরে তো নিজের লাইফটাকে নষ্ট করে কী লাভ। তো আমি এখন কি করব? দেখেন আমার যেটা ভালো হয়, যেটা করলে আমার ভালো হবে, অবশ্যই আপনারা জানাবেন। দেখেন এখন আপনাদের উপরই আমি ভরসা করি। আমি কিন্তু মানুষটা অতটাও বড় হই নাই যে আমি নিজের ডিসিশন নিজে নিতে পারবো। অবশ্যই এর জন্য আমি আপনাদের সামনে আসছি। দেখেন এখন আপনারা ছাড়া আমার কেউ নাই, শুধু আপনারা একটাবার বলে যান যে আমি কী করবো। নাকি কি আমি আইনের আওতায় নিব, নাকি আমি অন্য কোনো সিদ্ধান্ত নিব? আপনারা বলেন। আপনারা আমার মাকে আর আমাকে আপনারা ওর হাত থেকে বাঁচান। আপনারা যে ডিসিশন দিবেন ওটাই আমি মেনে নেব। অবশ্যই আপনারা জানাবেন আমাকে যে আমি এখন কি করলে আমার জন্য ভালো হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।